আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। প্রত্যেকেই চেষ্টা করবে আইডি, মানে তোমার যে ক্লাস রোল নম্বর সে রোল নম্বর সহ এন্ট্রি করতে। অনেকেরই দেখা যাচ্ছে রোল নম্বর নেই। জুবাইর কে আসো, শোভা কে আসো, ইসরাফিল, তোমাদের যে রোল নম্বর আছে সে রোল নম্বর অনুসারে তোমরা ক্লাসে এন্ট্রি করবে ইনশাল্লাহ। আজকে আমাদের টপিক্সের নাম হলো পদার্থবিজ্ঞানের ব্যবহৃত ধারণা, সূত্র, নীতি, অনুকল্প এবং তত্ত্ব সম্পর্কে। অর্থাৎ পদার্থবিজ্ঞান সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা পরিষ্কার রাখতে হবে, কিছু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সেই বিষয়গুলো হলো, এক হলো ধারণা, কনসেপ্ট যেটা, একটা হলো সূত্র বা নীতি কি, একটা হলো প্রিন্সিপাল বা নীতি হলো প্রিন্সিপাল, স্বীকার্য যেটাকে আমরা ইংলিশে বলি পোস্টুলেটস, হাইপোথেসিস মানে অনুকল্প, এবং থিওরি। কারণ এই জিনিসগুলো কি বোঝায় সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো বিজ্ঞানের গবেষণা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত উন্নতি আমাদের লক্ষ্য করা যায়, সমস্ত উন্নতি কয়েকটা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এক হলো নীতি, স্বীকার্য, প্রকল্প, তত্ত্ব এবং সূত্রের উপরে। তো বিজ্ঞানকে আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে হবে। প্রথমে আমরা আসবো ধারণাটা কি, হোয়াট ইজ ধারণা। ধারণা হলো কোনো বিশেষভাবে নির্দিষ্ট কোনো আকস্মিক ঘটনা থেকে একটা তৈরি হওয়া সাধারণ কল্পনা। মানে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার উপরে বিজ্ঞানী গবেষণা করলেন অথবা একটা কনসেপ্ট দিলেন যে এই কারণে এই ঘটনা ঘটতে পারে। অনেক সময় সেই কনসেপ্টটা পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভরশীল নয়, একটা খেয়ালি উপস্থাপনা হতে পারে। তার মানে যে কোনো একটা গবেষণার শুরুতে একটা ধারণা নিয়ে সেই ধারণার আলোকে বিজ্ঞানীরা অগ্রসর হন। এই জন্য লেখা আছে পদার্থবিজ্ঞানের যে কোনো গবেষণার সূচনা হয় একটি ধারণাকে কেন্দ্র করে। অর্থাৎ কোন একটা বৈজ্ঞানিক ঘটনার শুরুতে বিজ্ঞানীরা একটা ধারণা দেন, ওই বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার মানে আমাদের কনসেপ্ট ধারণ দিয়ে দেন। যেমন সৌরজগতের যে ধারণা আমাদের মধ্যে এসেছে, বিজ্ঞানী কোপার্নিকাস সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্রগুলি সৌরজগতের মধ্যে তারা আবর্তনশীল অবস্থায় আছে, এটা কিন্তু ধারণা। ওই সময় পরীক্ষা নিরীক্ষার কোনো অপশন ছিল না, কিন্তু এই ধারণাটাই পরবর্তীতে পরীক্ষালব্ধভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারবো ধারণা হচ্ছে কোনো ঘটনা যা বা অথবা কোনো বিষয় যে সম্পর্কে কোনো একটা বিজ্ঞানী একটা অভিজ্ঞতালব্ধ অভিমত প্রদান করে থাকেন। আর এই ধারণা তার সফলতা নির্ভর করবে কিসের উপরে? বিজ্ঞানীর পর্যবেক্ষণ ক্ষমতা, বিষয় সংশ্লিষ্ট জ্ঞান এবং চিন্তার গভীরতার উপরে নির্ভর করবে। এখন আমরা আসবো সূত্র সম্পর্কে। সূত্র আমরা সবাই জানি যে নিউটনের গতিসূত্রাবলী সম্পর্কে আমাদের ধারণা আছে, নিউটনের মহাকর্ষ সূত্র আছে, কিন্তু সূত্র জিনিসটা কি? যে কোনো একটা ধারণা বা কোনো একটা ঘটনা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি সঠিক প্রমাণিত হয় এবং সেই ধারণাটিকে যখন আমরা স্টেটমেন্টের মাধ্যমে, একটা বিবৃতির মাধ্যমে প্রকাশ করে থাকি, তখন তাকে আমরা সূত্র বলে থাকি। আবার অনেক সময় বিজ্ঞানীদের দ্বারা প্রস্তাবিত পরীক্ষাগারে পরীক্ষিত কোনো ঘটনাকে যদি গাণিতিকভাবে প্রমাণিত করা যায়, তাহলে সেই প্রমাণিত ঘটনাকে যখন আমরা একটা স্টেটমেন্টের আলোকে দিচ্ছি তখন তাকে আমরা সূত্র বলছি। যেমন নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের গতিসূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ইত্যাদি। কিছু কিছু সূত্র কোনো ব্যতিক্রম ছাড়াই সাধারণভাবে প্রযোজ্য হয়, আবার কিছু কিছু সূত্রের ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য হয়। যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ওহমের সূত্র। আমাদের এসএসসিতে হয়তো ধারণা আছে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের চাপ, তাপ এবং আয়তনের সাপেক্ষে তাদের পরিবর্তন সম্পর্কে বয়েল এবং চার্লস সূত্র প্রদান করেছিলেন। তো সেই সূত্রগুলির কিছু শর্ত আছে। যেমন বয়েলের সূত্রের শর্ত কি? তাপমাত্রা স্থির রেখে তার চাপ এবং আয়তন ব্যস্ত আনুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ একই তাপমাত্রায় যদি আমি একটা গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়াইতে থাকি তাহলে তার আয়তন কমতে থাকবে, যদি চাপ হ্রাস করতে থাকে আয়তন কমতে থাকবে। কিন্তু শর্ত কি? এই সূত্রের শর্ত কি? শর্ত হলো তার তাপমাত্রা পরিবর্তন হতে দেওয়া যাবে না। নীতি, নীতি কি? সাধারণভাবে নীতি বলতে আইন, কানুন, নিয়ম বোঝায়। অর্থাৎ কোন একটা বিবৃতি, কোন একটা প্রাকৃতিক ঘটনা যে একটা যদি ইচ্ছা মতো যদি চলতে পারে অথবা কোনো কিছুর ফাইনাল যে বা অন্তিম পরিণতি হতে পারে, যেমন প্রাকৃতিক নিয়মগুলি ঘটে থাকে, এগুলো একটা নিয়মের সাপেক্ষে ঘটে থাকে, একটা নীতির সাপেক্ষে ঘটে থাকে। অর্থাৎ কোনো বিষয়ের একটা যৌক্তিক বিবৃতি বা এই সংক্রান্ত বিভিন্ন ঘটনার ব্যাখ্যা প্রদানে সক্ষম হয়ে থাকে
কোন একটা বিষয় সম্পর্কে একটা যৌক্তিক বিবৃতি থাকতে হবে, এবং এই বিবৃতিটি যদি ওই সংশ্লিষ্ট ঘটনার ব্যাখ্যাটি পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে পারে, তখন আমরা তার ওই বিবৃতিটাকে নীতি বলতে পারি। যেমন তরঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে হাইগেনের নীতি। এবং আচ্ছা, যারা তোমরা স্ক্রিনে দাগাদাগি করছো, তোমাদের বোধহয় ধারণা নাই, তাকে মার্ক করে আমরা কিন্তু ফাইনালি তার জন্য একবার ব্লক করে দিতে পারি। মাত্র শরীফ নামে একটা ছেলে তুমি মার্ক করেছো, যেই স্ক্রিনে দাগ দিবে তার নাম উঠবে, আমি নামগুলো লিখে রাখবো, নেক্সট ক্লাসের জন্য তোমার এন্ট্রি বন্ধ হয়ে থাকবে। এই কাজগুলি করবে না, ক্লাসের মধ্যে হ্যাম্পার করবে না। অসুবিধা হয় মনে করো, লিভ করে চলে যাও। এন্ট্রি এবং এক্সিস্ট এর জন্য কোনো বিধিনিষেধ নেই, কিন্তু সংযুক্ত থাকলে অসুবিধা সৃষ্টি করার চেষ্টা করবে না। ধন্যবাদ। যেমন হাইগেনের অনিশ্চয়তা নীতি, এটা কি, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর তার অবস্থান এবং ভরবেগ একসাথে মাপা সম্ভব না। মানে একটা ইলেকট্রন বা প্রোটনের আমি যদি তার ভরবেগ মাপতে চাই, তাহলে সে এখন কোথায় আছে সেটা আমি নিশ্চিতভাবে মানে পরিমাপ করতে পারবো না। আবার তার অবস্থান মাপতে গেলে তার ভরবেগ মাপতে পারবো না, কেন? এটা সতত সঞ্চারণশীল বস্তু থাকে, এই কারণে। তো যখন কোনো বিবৃতি কোনো একটা বৈজ্ঞানিক ঘটনাকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়, তখন সেই বিবৃতিকে আমরা নীতি বলি। এরপরে আসো, স্বীকার্য কাকে বলে? স্বীকার্য কি জিনিস? যখন একটা বৈজ্ঞানিক তত্ত্ব শুরু হয় একটা ধারণার থেকে, এবং যা তত্ত্বটির একটি ভিত্তি প্রদান করে থাকে, তখন ওই তত্ত্বটিকে আমরা স্বীকার্য বলবো। যেমন আপেক্ষিকতা, অথবা একটু সহজের মধ্যে আসি, গ্যাসের গতিতত্ত্বের মধ্যে আমরা কিছু মৌলিক স্বীকার্য বলি, যে প্রত্যেকটা গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গোলকাকার বস্তু দ্বারা গঠিত, এবং তাদের মধ্যে ক্রমাগতভাবে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটতে থাকে, তারা সবসময় সরল পথে চলে ইত্যাদি। এগুলো গ্যাসের ওই গোলকগুলি আমরা কেউ চোখে দেখিও নেই, তাদের নড়াচড়া আমরা কেউ উপলব্ধি করতে পারি, কিন্তু তাদের গ্যাসের সম্পর্কিত অনেক ঘটনা ব্যাখ্যা করার জন্য এই কনসেপ্টগুলি বিনা প্রমাণে আমাদেরকে স্বীকার করে নিয়ে কাজ করতে হয়, যাকে আমরা স্বীকার্য বলি। তার মানে এইগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও এগুলোকে সঠিক বলে ধরে নিয়ে আমাদের কাজ করতে হবে। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের জন্য দুইটা মৌলিক নীতি আছে। একটা হলো সমস্ত কাঠামোতে বৈজ্ঞানিক সূত্রগুলির রূপ একই থাকবে, এবং আলোর বেগের সমান বেগ অন্য কোনো বস্তুর পক্ষে অর্জন করা সম্ভব না। এই দুইটা স্বীকার্যের উপরে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব প্রতিষ্ঠিত। তোমরা এই বিষয়ে দ্বিতীয় পত্রের 8ম অধ্যায়ে বিস্তারিত জানতে পারবে। নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হলো অনুকল্প। অনুকল্পের ইংরেজি হলো হাইপোথিসিস। আমরা গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রোর যে অনুকল্প আছে সেই অনুকল্প ব্যবহার করে এসেছি। সেটা কি, যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে তার অণু বা পরমাণু বা মোলের সংখ্যা হবে 10⁻23T। 10⁻23 এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। এতগুলা মানুষ সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত দুনিয়াতে আসেও নাই, এত সংখ্যক মানুষ সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত আসেইনি। এটা ইটস এ ভেরি হিউজ নাম্বার। প্র্যাকটিক্যাল ক্লাসে বা মানে সরাসরি ক্লাসে হলে তোমাদেরকে আর কি হিসাব করে দেখানো যেত এটা কত বড় সংখ্যা। তো যাই হোক, অনুকল্প হলে একটা প্রস্তাবিত ব্যাখ্যা, যে বিজ্ঞানী অ্যাভোগাড্রো উনি একটা যে 1 মোল গ্যাসের জন্য 10⁻23টি পরমাণু বা অণু অথবা মোলের তাদের সংখ্যার কথা বলেছেন, এটা উনি কি একটা একটা করে গুনেছেন? কোনেননি। উনি একটা ধারণা দিয়েছেন, এবং সেটা কি, যা প্রমাণিত হয়নি, কিন্তু অনেক ঘটনাকে ব্যাখ্যা করতে গেলে ওই সংখ্যাটির প্রয়োজন হয়, এবং সেটা সঠিক অন্য কোনো ঘটনার ক্ষেত্রে সঠিক ব্যাখ্যা প্রদান করে থাকে। এই জন্য অনুকল্প আমাদেরকে অনেক সময় সঠিক ব্যাখ্যা প্রদানে মানে সহায়তা করে থাকে। এরপরে আমরা আসবো তত্ত্ব কাকে বলে। তত্ত্ব বা থিওরিটা কি জিনিস? কোনো ঘটনা ব্যাখ্যায় প্রদত্ত বৈজ্ঞানিকভাবে সার্বজনীন যে নীতি সেই নীতিকে বা নীতি সমূহকে আমরা তত্ত্ব বলে থাকি। অর্থাৎ যথোপযুক্ত যুক্তি, প্রমাণ, পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং ফলাফল বিশ্লেষণের মাধ্যমে যখন একটা ঘটনাকে বিজ্ঞানীরা উপস্থাপন করেন, সাধারণভাবে উপস্থাপন করে থাকেন, তখন তাকে আমরা তত্ত্ব বলে থাকি। যেমন হাইগেনের তরঙ্গ তত্ত্ব, আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি জিনিস? যে বিকিরণের ক্ষেত্রে শক্তি নিরবচ্ছিন্নভাবে
নির্গত হয় না, বিকিরণের ক্ষেত্রে শক্তি বিচ্ছিন্ন আকারে নির্গত হয়, এবং এই বিচ্ছিন্ন শক্তির গুচ্ছকে আমরা কোয়ান্টা বলে থাকি। তাদের শক্তির মান থাকে, আমরা অষ্টম অধ্যায় সম্পর্কে বিস্তারিত করব, অঙ্কও করবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা। এখন এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, এরকম কয়েকটা প্রশ্ন তোমরা একটু লিখে নাও। দেখো স্ক্রিনে লেখা আছে, ব্যাখ্যা করতে হবে যে সকল তত্ত্বই অনুকল্প, কিন্তু সকল অনুকল্প তত্ত্ব নয়। সকল তত্ত্বই অনুকল্প, কিন্তু সকল অনুকল্প তত্ত্ব নয়। এটা কি? যে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, অনুকল্প এবং তত্ত্বের সংজ্ঞা দিতে হবে এবং ছোট করে ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যার আলোকে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে যে বিজ্ঞানীরা কোনো বিষয় গবেষণা করার পূর্বে অনুমান নির্ভর যে ব্যাখ্যা প্রদান করেন সেটাই হলো অনুকল্প, আর গবেষণা নির্ভর ফলাফলের ভিত্তিতে যেই স্বীকার্য প্রদান করা হয় তাই হলো তত্ত্ব। তার মানে তত্ত্বের সাথে ওমর 274 রোল তোমার আগামী ক্লাসও কিন্তু বন্ধ হয়ে যাবে। কোনো কথা থাকলে সাক্ষাতে বলতে পারো, আর তোমার তো এখন ক্লাস করার কথা না। 274। আচ্ছা, এরপরে হলো সকল সূত্রই তত্ত্ব, তবে সকল তত্ত্ব সূত্র নয়। এটা একটা প্রশ্ন আসে অনেক সময় পরীক্ষাতে, যে অনুকল্প এবং নিয়মের সমন্বয়ে তত্ত্ব প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যে সমস্ত প্রাকৃতিক নিয়মগুলি গৃহীত কোনো সিদ্ধান্ত ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলি যখন বিতর্কের ঊর্ধ্বে থাকে না, তখন তাকে আমরা তত্ত্ব বলে থাকি। বৈজ্ঞানিক তথ্যের সাহায্যে প্রকৃতিকে আমরা কি করতে পারি? বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারি। যখন কোনো তত্ত্বের কার্যকারণ সম্পর্কে পরীক্ষা দ্বারা সঠিকভাবে প্রমাণিত করার মাধ্যমে তত্ত্বকে কিছু ধারণা বা উক্তি এবং সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে সূত্র বলা হয়। এজন্য আমরা বলতে পারি যে সকল সূত্রই তত্ত্ব, তবে সকল তত্ত্ব সূত্র নয়। এখানে আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো তোমরা লিখে নাও, যে সূত্র এবং তত্ত্বের মধ্যে পার্থক্য কি, ধারণা নীতির মধ্যে পার্থক্য কি, তত্ত্ব সূত্রের মধ্যে পার্থক্য কি, এই এবং অনুকল্প তত্ত্বের মধ্যে পার্থক্য নির্দেশ করি। আমি আবার প্রশ্নগুলো পড়ছি। সূত্র এবং তত্ত্বের মধ্যে পার্থক্য কি, ধারণা এবং নীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো, তত্ত্ব এবং সূত্রের মধ্যে পার্থক্য লেখো, অনুকল্প এবং তত্ত্বের মধ্যে পার্থক্য নির্দেশ করব। এই বিষয়গুলো ছিল আমাদের আজকের আলোচনার প্রথম টপিক্সের বিষয়। এরপরে টপিক্স হলো আমাদের যে পদার্থ বিজ্ঞানের সাথে জ্ঞানের যে অন্যান্য শাখা রয়েছে, সেই অন্যান্য শাখাগুলির সাথে সম্পর্ক কি আছে। আমরা বিজ্ঞান বলতে শুধু পদার্থ বিজ্ঞানই বুঝি না, গণিত একটা বিজ্ঞান, রসায়ন একটা বিজ্ঞান, জীববিজ্ঞান একটা বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা আছে, চিকিৎসা আছে, কৃষি আছে, এবং সাহিত্য সংস্কৃতি, এগুলো কি বিজ্ঞানের সাথে সম্পর্কিত। এখন বিজ্ঞানের ওই সমস্ত শাখার সাথে যখন পদার্থবিজ্ঞানের সম্পর্ক আমরা খুঁজতে যাব, তখন দেখব যে পদার্থবিজ্ঞানের সাথে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের সাথে আমাদের কি নাই, সম্পর্ক নাই। তো সেই বিষয়গুলি আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা আসবো পদার্থবিজ্ঞানের সাথে গণিতের সম্পর্ক কি। অনেক আগে একটা বই পড়েছিলাম, সেই বইয়ের শুরুটাই ছিল এরকম, যে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। মানে গণিত হলো পদার্থবিজ্ঞানের ভাষা। গণিত কি বলতে চায়, কি বোঝাতে চায়, সেই বোঝানোটাই হলো যে ভাষায় প্রকাশ করবে, সেটা হলো গণিতের ভাষায় পদার্থবিজ্ঞানকে বোঝা। এই একটা মোবাইল ফোনের নাম্বার থেকে কানেকশন এসছে, তুমি তোমার নামটা দাও। একটা মেয়ে বোধ হয়, একটা ছাত্রী, স্টুডেন্ট, নাহলে আমি তোমাকে রিমুভ করে দিব। তুমি তোমার নাম দিয়ে ইয়ে করো। তো এই জন্য তোমরা ইন্টার পর্যায়েও দেখবে, যদি তোমার ত্রিকোণমিতিতে সাইন কজের সূত্রের মধ্যে তাদের ত্রিভুজের সাথে তাদের সম্পর্ক, লম্ব ভূমি যদি ভালো মতো না চেনো, বিভিন্ন কোণের মান যদি তোমার মুখস্থ না থাকে, সূত্রের পারস্পরিক সম্পর্ক যদি তোমার মুখস্থ ভালো ধারণা না থাকে, ম্যাথমেটিক্সে তোমার যদি দক্ষতা কম থাকে, সেক্ষেত্রে ফিজিক্স তোমার কাছে কঠিন থেকে কঠিন মনে হবে, এবং তাই হয়ে থাকে। একটা ছাত্রের কাছে ফিজিক্স কেন কঠিন মনে হয়? কারণ সে ম্যাথে যথেষ্ট দুর্বল। বিশেষ করে অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, এই তিনটা সম্পর্কে ভালো কনসেপ্ট অবশ্যই থাকতে হবে। আর এই পদার্থবিজ্ঞানকে বোঝানোর জন্যই গণিতের একটা বিশেষ শাখা আবিষ্কার হয়েছিল, সেটা হলো ক্যালকুলাস। সেটা কি? ক্যালকুলাস, যেটা বিজ্ঞানী নিউটন এবং বিজ্ঞানী লিবনিজ সমসাময়িক সময়ে আবিষ্কার করেন। এবং আমরা দেখতে পাই যারা বিজ্ঞানের জন্য নামকরা বিজ্ঞানী,
তারা উভয়ই নামকরা গণিতবিদও ছিলেন। যেমন নিউটন একজন বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান হিসেবে ১ নম্বরে যদি তার নাম আসে, তাহলে দেখতে পারবো যে উনি গণিত বিষয়ে যথেষ্ট দক্ষ ছিলেন। একইভাবে লিবনিজ, অয়েলার, এরাও কি গাণিতিকভাবে তারা দক্ষ ছিলেন, তারা তাত্ত্বিকভাবে দক্ষ ছিলেন, যার ফলে তারা যথেষ্ট পরিমাণে পদার্থবিজ্ঞানে অবদান রাখতে পেরেছেন। এই জন্য গণিত এবং পদার্থবিজ্ঞানকে আমরা একে অপরের পরিপূরক হিসেবে বিবেচনা করি, কেউ কারো শত্রু নয়, একে অপরের সহযোগী। অর্থাৎ গণিত যেখানে শেষ হয়, বিজ্ঞান সেখান থেকে ধারণা প্রদান করে যে গণিতের যে ফলাফল আসলো, সেই ফলাফলের ব্যাখ্যাটা পদার্থবিজ্ঞানের আলোকে আমরা উপস্থাপন করে থাকি। এরপরে আমরা আসবো পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের কি সম্পর্ক। সাধারণভাবে সাদা চোখে রসায়নের সাথে পদার্থবিজ্ঞানের কোনো সম্পর্ক চোখে পড়বে না, কিন্তু যারা রসায়নে অনার্স বা মাস্টার্স করছে তারা জানে 3rd ইয়ারের রসায়নের কোয়ান্টাম রসায়ন আছে। অর্থাৎ সেখানে একটা অণু পরমাণুর তার গঠন সম্পর্কে বুঝতে হয়, তাদের গতি প্রকৃতি সম্পর্কে বুঝতে হয়, বিভিন্ন বর্ণালী আছে, হ্যাঁ, বিভিন্ন পরমাণুর গঠন সম্পর্কে বুঝতে হয়। এই গঠন বুঝতে গেলে পদার্থবিজ্ঞানের সহায়তা নিয়ে আমরা ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে তাদের বর্ণালী বিশ্লেষণ করে থাকি। এইভাবে রসায়ন এবং পদার্থবিজ্ঞান একে অপরের পরিপূরক হয়ে বিজ্ঞানে অবদান রেখে যাচ্ছে। এছাড়াও রসায়ন বিজ্ঞানের জন্য কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়, যেমন ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রনিক ব্যালেন্স মানে নিক্তি যেটা, তারপরে তোমার এই যে টাইট্রেশন করার জন্য অনেক রকম যন্ত্রপাতির প্রয়োজন হয়। এই সমস্ত কিছুই পদার্থবিজ্ঞান আবিষ্কার করে দিয়েছে। পদার্থবিজ্ঞানের সাথে জীববিজ্ঞানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তোমরা জানো কিনা জানি না, বর্তমান সময়ে বহুল প্রচলিত একটা টেকনিক হচ্ছে ডিএনএ টেস্ট করা। অর্থাৎ কোন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে ওই ব্যক্তি সম্পৃক্ত ছিল কিনা, তার একটা শরীর থেকে কিছু টিস্যু নিয়ে সেটাকে পর্যবেক্ষণ করে তার ডিএনএ কাঠামো এবং অপরাধের স্থান থেকে ডিএনএ নিয়ে তার মিলিয়ে দেখা হয় যে এই লোকটা একই লোক কিনা। তাহলে এই যে ডিএনএ আবিষ্কার হয়েছিল যে 2 জন বিজ্ঞানীর হাত ধরে, তাদের একজন কিন্তু পদার্থবিজ্ঞানী ছিলেন। তাদের একজন কি ছিলেন? পদার্থবিজ্ঞানী ছিলেন। এমনটা মনে করার কারণ নাই যে জীববিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞানের কোনো সম্পর্ক নাই। তাহলে অণু পরমাণুর গঠন এবং কোষের গঠন, কোষের কার্যপ্রণালী ইত্যাদি বোঝার জন্য, এবং এই ডিএনএ আবিষ্কারের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের যথেষ্ট অবদান রয়েছে। এছাড়াও বর্তমানে আমরা যে উচ্চ ফলনশীল খাদ্যখানা খাচ্ছি, বেগুন খাচ্ছি বলি, মানে ধান চাল তৈরি করতেছি, সেখানেও পদার্থবিজ্ঞানের অবদান রয়েছে, যেখানে অর্থাৎ পদার্থবিজ্ঞানের সাথে কৃষি বিজ্ঞানের সম্পর্ক আমাদের রয়ে গেছে। পদার্থবিজ্ঞানের সাথে জ্যোতির্বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পদার্থবিজ্ঞানের শুরুই এক হিসেবে জ্যোতির্বিজ্ঞান থেকে আমরা চিন্তা করতে পারি, কারণ মানুষের উৎসাহ আগ্রহ আকাশ পর্যবেক্ষণ থেকে শুরু হয়েছিল। তো এই জন্য জ্যোতির্বিজ্ঞান পদার্থবিজ্ঞানের একটা বিশেষ শাখা, অ্যাস্ট্রোফিজিক্স আমরা বলে থাকি। বর্তমানেও এই বছর যে নোবেল প্রাইজ পেয়েছেন কয়েকজন বিজ্ঞানী, তারাও জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেই নোবেল প্রাইজ পেয়েছেন। প্রযুক্তির সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক কি? প্রযুক্তি বলতে আমরা কি বোঝাচ্ছি? আমাদের যত কৃষি প্রযুক্তি বলি, যোগাযোগ প্রযুক্তি বলি, চিকিৎসা শাস্ত্রের প্রযুক্তি বলি, আইসিসি সেক্টর বলে থাকি, পরিবহন সেক্টর বলে থাকি, আরাম আয়েশের জন্য যত রকম প্রযুক্তি দরকার, সমস্ত রকম প্রযুক্তির সাথে কি পদার্থবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এজন্য যারা প্রযুক্তিতে পদার্থবিজ্ঞান ব্যবহার করে থাকে, পদার্থবিজ্ঞান মূলত 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বা থিওরিটিক্যাল ফিজিক্স, আর একটা হলো ফলিত বা প্রায়োগিক পদার্থবিজ্ঞান, যাকে আমরা বলে থাকি অ্যাপ্লাইড ফিজিক্স। অ্যাপ্লাইড ফিজিক্স হলে ফিজিক্সের ব্যবহার যে কোথায় কোথায় হচ্ছে। যারা তড়িৎ প্রকৌশলী পড়ছে বুয়েটে, তারা কি করছে? তারা ফিজিক্সের অ্যাপ্লাইড সেকশনে কাজ করছে। যারা কম্পিউটার সায়েন্স পড়ছে, যারা পুরো কৌশল মানে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারা কি ফিজিক্সের অ্যাপ্লাইড সাইডগুলো নিয়ে তারা কাজ করে থাকে। আর আমরা বর্তমানে জানি যে সামরিক বিজ্ঞানের জন্য, সামরিক বিভিন্ন প্রকৌশলের জন্য বা তথ্য প্রযুক্তি যোগাযোগের জন্য পদার্থবিজ্ঞান ব্যাপকভাবে অবদান রেখে যাচ্ছে। বর্তমান সময়ে আমরা এমন অনেক টেকনোলজি ব্যবহার করছি যেগুলো অনেক দেশে তাদের সামরিক অগ্রগতির জন্য, সামরিক যোগাযোগের খাতে, সামরিক সেক্টরকে উন্নত করার জন্য এই সমস্ত টেকনোলজি অনেক আগেই তারা আবিষ্কার করে রেখেছিল। পরবর্তীতে সাধারণের জন্য মনে হয়েছে এখন থেকে সাধারণ পাবলিক থেকে ক্ষতির কোনো সম্ভাবনা নাই, এরপরেই কিন্তু সে সমস্ত টেকনোলজি আমাদের জন্য কি হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। হয়তো বর্তমান সময়েও এমন অনেক অ্যাডভান্স টেকনোলজি আমেরিকা বা রাশিয়ার পরীক্ষাগারে রয়েছে যেগুলো আমরা কোনো ধারণাই এই মুহূর্তে নিতে পারছি না। হ্যাঁ, ওই যে তোমার বর্তমানে কৃত্রিম বুদ্ধি বর্তমানে অনেক কাজ হয়, যেমন ফেসবুক আমরা অনেকে ব্যবহার করে থাকি। যদি কারোর সাথে 2বার মোবাইলে কথা হয়, তাহলে দেখবে স্ক্রিনে লেখা উঠবে পিপল ইউ মে নো। তাহলে এই লোকটাকে রেকগনাইজ কে করলো, কিভাবে করা হলো?
কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি, প্রযুক্তি কাজে লাগিয়ে। সামনে আরো আমরা অনেক চমক দেখতে পাবো। চিকিৎসা বিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। বর্তমান সময়ে রেডিওলজি বলি, আল্ট্রাসোনোগ্রাম বলি, ইসিজি বলি, সিটি স্ক্যান বলি, এমআরআই বলি। এমআরআই জিনিসটা কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা লোককে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে তার ইমেজকে প্রসেস করা হয়, তার প্রকৃত টিস্যুর সাথে ড্যামেজ টিস্যুর মধ্যে পার্থক্য তৈরি করা হয়। এছাড়া অ্যান্ডোস্কোপি, এনজিওগ্রাম। বর্তমান সময়ে যত উন্নত মানে প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানে দেওয়া হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু ফিজিক্সের অবদান। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কিত কিছু টেকনোলজি এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, যেমন এক্স রে, ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, এ সমস্ত প্রযুক্তি এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। কৃষি বিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞান, যেমনটা আমরা শুরুতে বলেছিলাম, যেহেতু মানুষের আদিম পেশাই হলো কৃষি, মানুষের খাদ্য খাওয়ার বেশিরভাগ কৃষি খাত থেকে আসতেছে, কৃষির সাথে পশুপালন সম্পর্ক যুক্ত রয়ে গেছে। সেজন্য বীজ বপন থেকে শুরু করে আগাছা পরিষ্কার করা, ধান রোপণ করা, খাদ্যশস্য উৎপাদন করা, উন্নত প্রযুক্তির খাদ্য বীজ তৈরি করা, সমস্ত কিছুর সাথেই কি, বা বর্তমানে যেমন জিন প্রযুক্তি বলে থাকি, সমস্ত কিছুই কি আছে, এই কৃষি পদার্থবিজ্ঞানের অবদান রয়ে গেছে। এছাড়া শীতকালে শাকসবজি উৎপাদন তো সহজে করতে পারে না, তারা সেখানে কি করে, গ্রিন হাউস পদ্ধতি ব্যবহার করে থাকে। এভাবে তারা সেখানে তাদের মানে কৃষি পণ্যের ঘাটতি তারা পূরণ করে থাকে। এখানে আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মেশিনের সাহায্যে মাঠ চাষ করা হচ্ছে, ধান রোপণ করা হচ্ছে, ধান কাটা হচ্ছে এবং ধান মারাই করা হচ্ছে। বর্তমানে কিছুদিন আগে ধান মারাই এর সিজন চলে গেছে, আবার সামনে ধান মারাই হবে, তোমরা দেখতে পাবে ইনশাল্লাহ। এগুলো কি মানুষের প্রয়োজনের সাপেক্ষেই এই টেকনোলজি গুলো ডেভেলপ করে। পদার্থবিজ্ঞানের সাথে সাহিত্য সংস্কৃতির রয়ে গেছে। একটা সাহিত্যকে প্রকাশ করার জন্য, সাহিত্যকে প্রসার করার জন্য ফিজিক্সের যন্ত্রপাতির প্রয়োজন রয়ে গেছে। লেখা কম্পোজ থেকে শুরু করে ছাপা পর্যন্ত এখানেও কি ফিজিক্সের অবদান। এছাড়া তুমি সংস্কৃতি চর্চা করবে, সঙ্গীত চর্চা করবে, বাঁশি বলো, হারমোনিয়াম বলো, এই বাঁশির বাঁশির যে কার্যক্রম এ সম্পর্কে তোমাদের প্রথম পত্রের নবম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা আছে। গিটার বলি, বেহালা বলি, হারমোনিয়াম বলি, সমস্ত কিছুতে এখানে কি সুর আছে, স্বর আছে, অষ্টক আছে, সমস্ত কিছু ফিজিক্সের অবদান। এছাড়া তুমি একটা কনসার্ট হল তৈরি করবে, সেখানে যেন প্রত্যেকটা লোক সঠিকভাবে কথা শুনতে পারে, কথার মধ্যে যেন কোনো গম গম শব্দ না আসে, প্রতিফলন প্রতিফলন যেন ঠিক মতো হয়, একটা ইফেক্ট না করে, তাহলে এই টেকনোলজি ফিজিক্স থেকেই আমরা মানে প্রয়োগ করে থাকি। এর বাইরেও কি আছে, সমাজ বিজ্ঞানের সাথে আমাদের পদার্থবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। বর্তমান সময় যেহেতু আমরা মানুষ হিসেবে আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধই বসবাস করে থাকি, এই জন্য সমাজের কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। আর সমাজের বিবর্তন হয়, মানুষের আচার আচরণ পরিবর্তন হয়, সামাজিক নিয়ম কানুন আচার আচরণ পরিবর্তন হয়। এই পরিবর্তনের সাথে সাথে যে উন্নতি, সেই উন্নতির সাথে বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। যেমন আগে আমরা যে অবস্থায় থাকতাম, গুহায় থাকতাম, কাঁচা মাছ মাংস খেতাম, পরিধানের কাপড় বলতে গাছের পাতা ছিল বা ছাল ছিল, বা অনেক ক্ষেত্রে তাও নাই, বর্তমানেও অনেক রিমোট এলাকাতে এগুলো দেখতে পাওয়া যায়। তো সেখান থেকে যে আমরা পরিধানের পোশাক পরছি, খাদ্যখানা অনেক মশলাদার করে খাচ্ছি, খেতে পারছি, শিকারের কৌশল আবিষ্কার হয়েছে, আরো উন্নত হবে, এবং বর্তমানে আমরা অনেক পরিবেশ বান্ধব শিকার করছি, যে একবারই সব শেষ করে ফেললে আগামী বছর খাবো কি। তো পরিবেশ বান্ধব শিকারের টেকনোলজিও এটা পদার্থবিজ্ঞান থেকে আমরা আসছি। এছাড়া মোট কথা যোগাযোগের ক্ষেত্রে বলছি, চিঠিপত্র আদান প্রদান, এখন মেইলের যোগাযোগ যেটা আছে, আইসিটি যে টেকনোলজি, সবকিছুই কি পদার্থবিজ্ঞানেরই অবদান আমরা চিন্তা করতে পারি। এর বাইরেও খেলাধুলার ক্ষেত্র কি আছে, বিজ্ঞানের সাথে খেলাধুলার অবদান রয়ে গেছে। এখানে অনেক নিত্যতার সূত্র, নিউটনের সূত্র, ক্রিকেট খেলা বলি, বল খেলা বলি, সমস্ত কিছুতে প্র্যাকটিস করতে করতে মানুষ কি করে, বিজ্ঞানের দ্বারা সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে। এখন একজন ক্রিকেটার বলি, ফুটবলার বলি, যে যত স্কিলফুলি হোক না কেন, তাকে আরো বেশি করে কি করা হয়, পর্যবেক্ষণ করা হয়, তার পূর্ববর্তী খেলাগুলোকে পর্যবেক্ষণ করে তার সবলতা, তার দুর্বলতাকে স্টাডি করা হয়, এবং সেই অনুসারে কি করা হয়, তার মানে এগেনস্টে স্টেপ নেওয়া হয়। তো ফিজিক্সের অ্যাপ্লিকেশন করেই আমরা কি করতে পারি, পদার্থবিজ্ঞানে ব্যবহার করে আমরা খেলাধুলাতে আরো দক্ষ হতে পারি, আরো কৌশলী হতে পারি। এছাড়াও খেলাধুলার জন্য বিভিন্ন স্কোর বোর্ড তৈরি করা হচ্ছে, ফ্ল্যাড লাইট গুলি তৈরি করা হচ্ছে, বিভিন্ন রাইড থাকে, রোলার কোস্টার বলে, যে সমস্ত কিছুতে কি ফিজিক্সের অবদান রয়ে গেছে। তো এই ছিল আমাদের পদার্থবিজ্ঞানের সাপেক্ষে বিভিন্ন বিজ্ঞানের যে অন্যান্য শাখা, সেই শাখাগুলিতে আমাদের কি কি অবদান রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা আজকে শেষ টপিক, যেটা
যে স্থান মানে স্পেস, টাইম এবং ভর, স্থান, সময় এবং ভর সম্পর্কে ধারণা নিব। পদার্থবিজ্ঞানের যে কোনো ঘটনা, যে কোনো গতিশীল বস্তুর গতি প্রকৃতি বোঝার জন্য স্থান, সময় এবং ভরের ধারণা খুব গুরুত্বপূর্ণ ধারণা। কোন একটা ঘটনা যদি ঘটতে হয় তাহলে তার স্থান লাগবে, কখন ঘটেছে সময় লাগবে। তার একটা হলো স্থান, একটা হলো সময়, কতক্ষণ ধরে ঘটেছে, ঘটনার বিষয়বস্তু তার ম্যাসিভ বডি না হালকা বডি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করে থাকি। এখন সময় কি, ভর কি, এগুলো সম্পর্কে আমাদের ধারণা আমরা এসএসসিতে পড়ে আসছি। তো ভর হচ্ছে একটা বস্তুর মোট জড় পদার্থের পরিমাণ, একটা বস্তুর মোট জড় পদার্থের পরিমাণ। আর সর্বপ্রথম ইউক্লিড, এটার নামটা লিখে রাখি, ইউক্লিড সর্বপ্রথম স্থানের ধারণা দেন। স্থান কি জিনিস? আমাদের চারপাশে যা কিছু আছে তার সবই হলো স্থান। আর বস্তুর গতি ত্বরণ সম্পর্কে ধারণা দেন গ্যালিলিও। উনি এই ধারণা দিতে গিয়ে টাইমকেও নিয়ে এসেছেন, যে কখন ঘটনাটি ঘটেছে, কোন সময় ঘটেছে। আর ভরের ধারণাটা পাওয়া যাবে নিউটনের গতিসূত্র থেকে। তাহলে আমরা বুঝতে পারছি যে স্থান, কাল এবং সময়, এই তিনটা ধারণা সম্পর্কে প্রাচীনকাল থেকে মানুষের আগ্রহ ছিল। এখন চিরায়ত বলবিজ্ঞানের জন্য বা ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে নিউটন স্থান, কাল এবং সময়কে তারা কি করেছিলেন, এর মধ্যে স্থান এবং কাল মানে ভর, এর থেকে তারা গাণিতিক হিসাব নিকাশের সময় কনস্ট্যান্ট ধরেছিলেন, মানে এটা ধ্রুবক। স্থানের ধারণা ইউক্লিড দেন। নিউটনের মতে স্থান হলো একটা ত্রিমাত্রিক কাঠামোতে অসীম মাত্রায় পর্যন্ত বিস্তৃত একটা জায়গা, যেখানে কোনো কি হয়, ঘটনা ঘটে থাকে। মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলায়ে, এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ মিলিয়ে যে কাঠামো তৈরি হবে, সেই কাঠামোটাই কি একটা স্থান, যাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলে থাকি। স্থান কি? নিরবচ্ছিন্ন, এক এলাকা থেকে অন্য এলাকা ভিন্ন নয়, মানে স্থান কি? সমসত্ব। এগুলো প্রাচীন ধারণা। যেমন একটা বস্তুর দৈর্ঘ্য, এটা একটা স্থান, এবং এই দৈর্ঘ্য বস্তু যদি গতিশীল থাকেও তার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। এটা হলো প্রাচীনকালের ধারণা বা নিউটনিয়ান মেকানিক্সের ধারণা, যে কোনো বস্তুর স্থান এটা কি, এটা স্থির একটা ধারণা যা বস্তুর গতির সাথে সম্পর্কিত না। সময়, এটাও কি একটা কনস্ট্যান্ট রাশি, যে এটা একটা নিরবচ্ছিন্ন, এর কোনো শুরু নাই শেষ নাই, এবং যে কোনো অংশে সময়ের যে কোনো অংশ অন্য অংশের মতোই হয়ে থাকবে। কাজে সনাতনী ধারণা অনুসারে বা পুরাতন ধারণা অনুসারে স্থানের মতো সময়ও কি পরম এবং নিরপেক্ষ। সময় ঘটনার দ্বারা প্রভাবিত ঘটবে না। কোথায় ঘটনা ঘটছে, ঘটনার মানে বস্তু যেটা ভর কতটুকু হবে, এর সাথে সময়ের কোনো সম্পর্ক নেই। সময় বহমান, সময় চলতে থাকবে। এই কারণেই হয়তো এই প্রবাদটা এসেছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ভর কাকে বলে সংজ্ঞা আমরা দিয়েছি। নিউটনিয়ান বলবিজ্ঞান অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ভরও কি হয় না, স্থান এবং সময় দ্বারা প্রভাবিত হয় না, ঘটনার মতো ঘটনা ঘটে যাবে। অর্থাৎ কোনো বস্তুর ভর সকল দর্শক সর্বাবস্থায় একই রকম পরিমাপ করবে। মানে ভর এমন একটা রাশি যার একটা নিজস্ব ধর্ম। পৃথিবীতে একটা বস্তুর ভর যেরকম থাকবে, পৃথিবীর বাইরেও তার ভর একই থাকবে। মানে স্থান পরিবর্তন হলে ভরের কোনো পরিবর্তন হবে না। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে। তাহলে নিউটনেও বলবিজ্ঞান অনুসারে আমরা দেখতে পেলাম যে স্থান, কাল এবং সময়, স্থান মানে কাল মানে সময় এবং ভর, এই সবই কি স্থান নিরপেক্ষ, মানে তারা হলো ধ্রুবক, একটার সাথে আরেকটা ধ্রুবক, কেউ কারোর সাথে সম্পর্কিত নয়। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন উনি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব থেকে আমাদেরকে জানালেন, তাত্ত্বিকভাবে জানালেন, যেটা পরবর্তীতে আমরা পরীক্ষা দ্বারা প্রমাণিত করেছি। সেটা কি, যে স্থান, কাল এবং ভর এদের কোনোটি পরম নয়। স্থান, কাল এবং ভর এদের কোনোটি কি পরম নয়। তো ওনার ধারণা অনুসারে স্থান কি হবে, যে কোন একটা ঘটনা একটা স্থির পর্যবেক্ষক যেটা দেখবে, গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে ওই বস্তুর, মানে একটা লোক বাস স্ট্যান্ডে বসে আছে, তার কাছে একটা মিটার স্কেলকে 1 মিটারই মনে হবে, কিন্তু ওই 1 মিটার স্কেলকে যদি একটা বাসে, চলন্ত বাসে উঠাই দেওয়া হয়, তাহলে গতিশীল কাঠামোতে ওই স্কেলের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, কম হবে, তার কাছে দৈর্ঘ্যটা কম অনুভব করবে। সময়ের ক্ষেত্রেও তাই। একটা বাস স্ট্যান্ডের একজন পর্যবেক্ষক, তার কাছে 1 ঘন্টা যেই সময় মিনিট মনে হবে,
সেই একই সময় গতিশীল কাঠামোতে একটু বেশি মনে হবে। এটাকে আমরা বলি টাইম ডায়ালেশন, আর এটাকে লেন্থ কন্ট্রাকশন। আর ভরের ক্ষেত্রে কি, বস্তুর ভর যত বৃদ্ধি পাবে কোনো বস্তুর বেগ বাড়লে তার ভর বাড়বে, বেগ বৃদ্ধি পাইলে তার ভর বাড়বে। অর্থাৎ দুইজন লোক পর্যবেক্ষক, একজনের সাপেক্ষে আরেকজন যদি গতিশীল থাকে, তাহলে স্থির পর্যবেক্ষকের কাছে গতিশীল পর্যবেক্ষকের ভরকে একটু বেশিই মনে হবে, যেটা আমরা অষ্টম অধ্যায়ে আরো বিস্তারিত করব। এছাড়াও নিউটন সাহেব কি করেছেন, যে ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন, ই সমান সমান mc স্কয়ার। একটা বিখ্যাত সূত্র আমরা জানি যে বস্তুর ভরের সাথে তার শক্তির সম্পর্ক আছে, এবং ভর এবং শক্তি পরস্পরের সাথে সম্পর্কিত। এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা মৌলিক একক, লব্ধ একক এবং পরবর্তী বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো কারোর কোনো কিছু বলার আছে কিনা, জিজ্ঞাসা করার কিছু আছে কিনা? না থাকলে আমরা ক্লাস ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।